কাকিমা, আমি তোমার গরুর সব খড় কেটে দেব, শুধু আমার বোনের একটা খবর এনে দাও। কতদিন হয়ে গেল আমি বনুকে দেখিনি। ওসব এখন হবে না, কাজকর্মের নাম নেই, খালি খাওয়া। আর বনু কেমন আছে আর বনু কেমন আছে, তাড়াতাড়ি খড় কাটা শেষ করে দোকানে চলে যা। কাকা একা একা সব খদ্দের সামলাতে পারবে না। এই কথা বলে সোহমের কাকিমা সেখান থেকে চলে যায়। মা, বাবা, তোমরা কেন এভাবে আমাদের ফেলে চলে গেলে? কেন চলে গেলে বাবা? এইভাবেই চলতে থাকে সোহমের জীবন। আর ওদিকে শ্রুতি। হ্যালো হ্যালো, দাদা, দাদা কথা বলছিস? আমি শ্রুতি বলছি দাদা। হ্যালো হ্যালো। ওরে বদমাস মেয়ে, ঘরের কাজ ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে দাদাকে ফোন করা হচ্ছে। তোর খুব সাহস, তাই না? বাবা মা মারা যাওয়ার পর থেকে কত দিন হয়ে গেল আমি দাদাকে দেখিনি। তুমি কেন এমন করছো পিসিমণি? আমাকে একবারটি দাদার কাছে নিয়ে চলো না পিসিমণি। ও পিসিমণি, পিসিমণি, ও পিসিমণি। শ্রুতি ও সোহম তাদের বাবা মায়ের সঙ্গে শহরের এক বড় বাড়িতে বসবাস করত। তারা খুব বড় স্কুলে পড়াশোনা করত। একদিন যখন শ্রুতি ও সোহমের বাবা মা ব্যবসার কাজে একটা বড় মিটিং অ্যাটেন্ড করার জন্য গাড়ি করে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ তারপর শ্রুতি ও সোহমের কাকা ও পিসি মিলে তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে তার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। দেখ ছোটদা, সম্পত্তির ব্যাপারটা তো মিটল, কিন্তু ওই বাচ্চা দুটোর কি হবে? আমি কিন্তু একসঙ্গে দুজনের দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু শ্রুতিকে নিয়ে যাব। আমার পক্ষেও দুজনকে একসঙ্গে রাখা সম্ভব নয়। তুই শ্রুতিকে রাখলে আমি সোহমকে নিয়ে যাব। না না, আমি বনুকে ছেড়ে কোথাও যাব না। তোমরা এভাবে আমাদের আলাদা করে দিও না। আমার বনুকে আমার থেকে দূরে নিয়ে যেও না। আমিও দাদাকে ছেড়ে থাকতে পারবো না। ও পিসিমণি, আমি দাদার সাথেই থাকবো। ও পিসিমণি, আমি দাদার সাথে থাকবো। আরে এই তো নদীর এপার আর ওপার। নদী পেরোলেই তোরা যে যার সঙ্গে যখন ইচ্ছে দেখা করতে পারবি। আর ফোন তো আছেই, যখন খুশি কথা বলবি। ফোন নাম্বার আমি দিয়ে দেবো খন। পিসিমণি, ছোট কাকা কেউই তাদের কোনো কথা শোনে না। শ্রুতি চলে যায় তার পিসির বাড়ি, আর সোহম যায় ছোট কাকার বাড়ি। এইভাবেই শুরু হয় তাদের নতুন জীবনযুদ্ধ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই, তুই এখানে বসে বসে কি করছিস রে? ও বাবা, কোত্থেকে একটা বই জোগাড় করে পড়াশোনা করা হচ্ছে দেখছি। এদিকে কলতলায় ইঁটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলোকে মাজবে শুনি। আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে পিসিমণি। আমাকে আবার স্কুলে ভর্তি করে দাও না গো, আমি অনেক পড়াশোনা করব। ওসব ঢং পরে হবে। তোমার পেটের ভাত জোগাতে জোগাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার পড়াশোনার খরচ। ওঠ শিগগিরই, যা বাসনগুলো মেজে নিয়ে যা। এরপর শ্রুতি উঠে কলতলায় চলে যায় এবং ইঁটো বাসনগুলো মাজতে শুরু করে। আর এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শ্রুতির বাবা ও মায়ের আত্মা। তুমি দেখছো আমার বাচ্চাগুলোর সাথে কি অন্যায় হচ্ছে? আমার এত টাকা, এত সম্পত্তি ওরা দুজনে ভাগ করে নিয়েও বাচ্চাগুলোকে ঠিক করে খেতে দেয় না, বাসন মাজাচ্ছে। এতটুকু মেয়ের এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না, আমি বরং গিয়ে ওর বাসন কটা মেজে দিই। তখনই শ্রুতির মায়ের আত্মা তাড়াতাড়ি গিয়ে সেই বাসনগুলো মাজতে যায়। কিন্তু এ কি, আমি তো বাসনগুলো ছুঁতেই পারছি না। আমি যে শুধুই হাওয়া, আমার যে কোনো অস্তিত্বই নেই। এদিকে শ্রুতি তার কচি কচি দুটি হাত দিয়ে ক্রমাগত বাসনগুলো মেজেই চলে। ওদিকে সোহম। কাকিমা, ও কাকিমা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে মানে? আর তুই এই সময় দোকান ছেড়ে বাড়ি চলে এসেছিস যে বড়? না মানে, খুব শীত শীত করছে, মনে হয় জ্বর আসছে, আর খুব খিদেও পেয়েছে, তাই কাকাকে বলে বাড়ি চলে এলাম। একটু কিছু দাও না কাকিমা, খেয়ে একটু শুয়ে পড়ি।
কাজ না করে শুয়ে পড়বি মানে? আমার ঘরের এখনো রাজ্যের কাজ পড়ে আছে, আর রান্না বান্নাও কিছু হয়নি, খাবার নেই। তুই বরং গিয়ে পুকুর থেকে জল তুলে নিয়ে আয়। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা বলছি। এরপর সোহম বালতি হাতে নিয়ে পুকুর থেকে জল আনতে চলে যায়। আর পুকুর পাড়ে পৌঁছতেই দেখো গো, ছেলেটা এক পেট খিদে নিয়ে জ্বর গায়ে পুকুরে এসেছে জল তুলতে। হ্যাঁ গো, ওরা এমন কেন করছে? ওদেরও তো নিজেদের সন্তান রয়েছে, তারপরেও আর একটা ছেলেকে এমন করে কষ্ট কি করে দিতে পারে? আমার বাচ্চাগুলো কি সারাটা জীবন এইভাবেই কষ্ট পাবে? জানি না এরা কবে ছেলে মেয়ে দুটোকে আপন করতে পারবে। এইভাবেই দিন পেরোতে থাকে। একদিন রাতের বেলায় সুযোগ পেতেই সোহম, হ্যালো হ্যালো, কে? বনু? বনু কথা বলছিস? হ্যাঁ রে দাদা, আমি শ্রুতি বলছি। আমি রোজ রাতে তোর ফোনের অপেক্ষায় এখানেই বসে থাকি, যদি তুই ফোন করিস তাই। আমি তো খুব চেষ্টা করি, কিন্তু কিছুতেই সুযোগ পাই না রে। তুই কেমন আছিস বনু? আমি ভালো নেই রে দাদা, পিসিমণি আমাকে খুব কষ্ট দেয়। তুই কেমন আছিস দাদা? আমিও ভালো নেই রে বনু। এখন আবার রোজ রাত হলেই জ্বর আসে। আমার না এখানে থাকতে একদম ভালো লাগে না। আমি এখান থেকে পালিয়ে যাব। তুই কি পিসিমণির বাড়ি থেকে পালাতে চাস? তাহলে আমরা পালিয়ে গিয়ে দুজনে একসাথে থাকবো। এরপর শ্রুতি সম্মতি জানালে তারা দুজনে মিলে কিভাবে পালিয়ে যাবে তার পরিকল্পনা করে। আর সেই মতো পরের দিন উফ, এই ঝড় বৃষ্টি আজকেই হতে হলো, থামছেই না। এইদিকে সময়ও হয়ে গেছে। বনু যদি এসে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে, না 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 না, আমি এক্ষুনি যাই। এই কথা বলেই সোহম লুকিয়ে লুকিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। আর ওদিকে তখন শ্রুতি, যা ঝড় বৃষ্টি হচ্ছে, আমার খুব ভয় করছে। কিন্তু দাদা যদি নদীর পাড়ে এসে আমাকে দেখতে না পেয়ে ফিরে যায়, না না, আমি তাড়াতাড়ি ছুটে নদীর পাড়ে যাই। সোহম ও শ্রুতি দুজনেই নদীর পাড়ে এসে তারা পরস্পরকে দেখা মাত্রই, দাদা, দাদা, আমি এসে গেছি, এই দেখ এখানে। তুই ওপারেই দাঁড়া বনু, আমি তোর কাছে আসছি। জলে নামবি না কিন্তু, তোর সাঁতার জানা নেই। তুই কি বলছিস? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না রে দাদা। এরপর সোহম নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। ঝড় বৃষ্টিতে নদীর জল তোলপাড় করতে থাকে। আর সোহম অতি কষ্টে নদী সাঁতরে ওপারে তার বোনের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। বনু দাঁড়া, আমি তোর কাছে আসছি, আমি আসছি। দাদা তো নদীতে ঝাঁপ দিয়ে দিল, কিন্তু আমার কাছে তো আসতেই পারছে না। দাদা সাঁতার কাটতে খুব কষ্ট হচ্ছে। দাঁড়া দাদা, আমিও আসছি। এই কথা বলেই শ্রুতিও জলে ঝাঁপ দেয়। এই ভয়াবহ দুর্যোগের মধ্যে নদীতে বিরাট এক বান আসে। আর সেই বানের তোড়ে পরের দিন সকালবেলা ছোট কাকা ও পিসুমণি শ্রুতি ও সোহমের খবর পেয়ে নিকটবর্তী থানায় পৌঁছে দেখে, ওরে সোহম, শ্রুতি, এ তোরা কি করলি রে? এ তোরা কি করলি? আমি ওপরে গিয়ে দাদা বৌদিকে কি জবাব দেব? হায় হায় হায়। ওরে, এত যত্নে রেখেছিলাম, তবুও তোর মন ভরলো না? দাদাকে দেখতে ইচ্ছে ছিল, আমাকে বললেই তো পারতিস মা। শ্রুতি ও সোহমের ছোট কাকা পিসিমণি যখন বিলাপে ব্যস্ত, তখন দেখা যায় শ্রুতি ও সোহম হাসি মুখে তাদের বাবা মায়ের হাত ধরে চলে যাচ্ছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।